নন্দবাবার কাছে রেখে আসে। তারপর সেখানে তিনি প্রায় যে মন্দিরটা, ওটা কিন্তু একটা পাহাড়ের উপরে, বেশ কিছুটা উঁচুতে। ওখানে সিঁড়ি আছে, প্রায় 300টার মতো সিঁড়ি আছে। অ্যাকচুয়াল হোলি যে দিন, তার আগে থেকেই কিন্তু এখানে হোলি উৎসব শুরু হয়ে যায়। সবাইকে নমস্কার। আজকে 21শে ফেব্রুয়ারি 2026। প্রথমেই সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আর আজকে আমরা যাচ্ছি বৃন্দাবন থেকে বার্সানা, নন্দগাঁও আর গোবর্ধন দর্শন করতে। এখন ঘড়িতে বাজে 8টা 20। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। গুগল ম্যাপ যা বলছে, এখান থেকে বার্সানা নন্দগাঁও যেতে হচ্ছে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটারের মতো। আমরা এখন নন্দগ্রামে চলে এসেছি। নন্দগ্রামে কিন্তু যে মন্দিরটা, ওটা কিন্তু একটা পাহাড়ের উপরে, বেশ কিছুটা উঁচুতে। ওখানে সিঁড়ি আছে, প্রায় 300টার মতো সিঁড়ি আছে। তো আমরা গাড়ি কিন্তু উপরে যায় না, পুরোপুরি গাড়ি আমাদের নিচে নামিয়ে দিয়েছি। যদি আপনাদের পায়ের সমস্যা বা বয়স্ক মানুষ হয়, তাহলে ওই নিচ থেকে আবার আলাদা গাড়ি পাওয়া যায়, সেখানে আবার ওই 300-350 টাকার মতো নেয়। আবার সেটা আপনাকে উপরে নিয়ে যাবেন, আবার উপর থেকে নিচেও নিয়ে আসবে। এখানে কিন্তু এই সমস্যাগুলো আছে আবার। শ্রীকৃষ্ণের জন্মের পর বাসুদেব যখন তাকে গোকুলে নন্দবাবার কাছে রেখে আসেন, তারপর সেখানে তিনি প্রায় 2 থেকে 3 বছরের মতো ছিলেন। এরপর কংসের বারবার অত্যাচারের কারণে নন্দবাবা তাকে এই নন্দগ্রামের এই পাহাড়ে নিয়ে আসেন। মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণ তার সপরিবারের বিগ্রহ রয়েছে। নন্দবাবা, মা যশোদা, বলরাম এবং শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে ভেতরে। এখানে কিন্তু পুরোদমে হোলি উৎসব শুরু হয়ে গেছে। আর অ্যাকচুয়াল হোলি যে দিন, তার আগে থেকেই কিন্তু এখানে হোলি উৎসব শুরু হয়ে যায়। রাধারানীর জন্ম হয়েছিল কিন্তু রাওয়াল গ্রামে। তার 2 বছর বাদে তার পিতা বিশ্বকানু এই দর্শনাতে কিন্তু তাকে নিয়ে আসে। আমরা এখন চলে এসেছি বর্ষানার রাধারানী টেম্পলের সামনে। রাধারানী মন্দির দর্শন করার পর আগে আমরা এই ধাবাটায় এসে দাঁড়ালাম। আজকে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই করব। আমরা নিয়েছি এখানে আলু পরোটা, আলু মাটার, মিক্স ভেজ আর রাইস। আমরা এখন লাঞ্চ করে বেরোচ্ছি। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই ছিল। আমরা এখন রয়েছি গোবর্ধনের গিরিরাজ মন্দিরের সামনে। এই স্থানেই কিন্তু কৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার কেনো আঙুলে উত্তোলন করেন। দেবরাজ ইন্দ্রের রোষ থেকে নগরবাসীকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে তার কেনো আঙুলে উত্তোলন করেন।
গোবর্ধন পাহাড়। আজকে আমরা ব্রজভূমির ৩টে জায়গা দর্শন করলাম। নন্দগাঁও, বারসানা আর হচ্ছে গোবর্ধন। এই জায়গাগুলোর ব্যাপারে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আজকে আমরা যে ট্যুরটা করলাম, এই ট্যুরটার জন্য আমরা একটা লোকাল ট্রাভেল এজেন্সির থেকে একটা 7 সিটারের গাড়ি নিয়েছিলাম। যার টোটাল ভাড়া নিয়েছে হচ্ছে ৩,০০০ টাকা। নন্দগ্রাম আর বারসানার যে মন্দিরগুলো, এগুলো কিন্তু পাহাড়ের অনেকটা উপরে। তো আপনি যেই গাড়িটা বুক করবেন, সেই গাড়ি কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট জায়গা অবধি আপনাকে ছেড়ে দেবে। তারপরে আপনাকে সেখান থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ সিঁড়ি কিন্তু আপনাকে বেয়ে উঠতে হবে। যেটা কিন্তু বয়স্কদের জন্য বা যাদের পায়ের সমস্যা তাদের জন্য কিন্তু বেশ কষ্টকর। আমরা যেটা করেছিলাম, ওখানে লোকাল কিছু বাইক থাকে, বাইক বা ছোট কোনো গাড়ি থাকে। তারা আপনাকে ২০০ বা ৩০০ টাকার বিনিময়ে আপনাকে মন্দিরের একদম উপরে আপনাকে পৌঁছে দেবে এবং আবার নিয়েও আসবে। তবে এই রেটটা কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে এবং অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন। স্পেশালি বার্সানার ক্ষেত্রে, বার্সানার যে মন্দিরটা রয়েছে, একদম মন্দিরের যে একদম মেইন চত্বরটা, আপনি যদি বাই চান্স বাইকেও আপনি যদি ধরুন যান, আপনাকে বাইক কিন্তু মন্দিরের একদম বাইরে নিয়ে আসবে এবং সেখান থেকেও কিন্তু আপনাকে মিনিমাম হলেও অন্তত প্রায় ৫০ থেকে ৬০ খানা সিঁড়ি, যেগুলো কিন্তু বেশ চড়াই, সেটা কিন্তু ভেঙে আপনাকে কিন্তু মেন মন্দির প্রাঙ্গণে কিন্তু উঠতে হবে। এবার গোবর্ধনের ব্যাপারে, গোবর্ধনের যে মেন মন্দিরটা যেটা গিরিরাজ মন্দির, সেটা আবার সমতল, সেখানে কিন্তু আবার গাড়ি যায়। তবে আপনি যদি গোবর্ধন পর্বত পরিক্রমা করতে চান, যেটার পথ হচ্ছে প্রায় ২১ কিলোমিটার, সেটা করতে চাইলে আপনাকে কিন্তু আলাদা করে একটা টোটো ভাড়া করতে হবে। ওখানে টোটো আছে, ই রিক্সা যেগুলোকে বলা হয়। সেই টোটোতে করে আপনাকে এই ২১ কিলোমিটার পথ আপনাকে পরিক্রমা করতে হবে, যেটা কিন্তু বেশ সময় সাপেক্ষ। আমরা কিন্তু গোবর্ধন পরিক্রমা করিনি এবং আলাদা করে রাধাকুণ্ড বা শ্যামকুণ্ড যেগুলো আছে সেগুলো আমরা ঘুরে দেখিনি, কারণ আমরা আগে যখন বৃন্দাবন এসেছিলাম তখনই আমরা ওগুলো ঘুরে দেখেছিলাম। এই যে টোটাল ট্যুরটা আমরা করলাম এই ৩টে জায়গায়, এই টোটাল ট্যুরটা করতে কিন্তু আমাদের সময় লেগেছে প্রায় ৭ থেকে ৮ ঘন্টা। আমরা সকাল ৮টার সময় বেরিয়েছিলাম, আবার বিকেল ৪টে নাগাদ আমরা হোটেলে ফিরে এসেছি। একটু চেষ্টা করবেন সকাল সকাল বেরোনোর, কারণ নন্দগ্রাম এবং যে বর্ষানার যে মন্দির, সেই মন্দির কিন্তু ১টা থেকে ১:৩০টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই টোটাল ট্রিপটা কিন্তু বেশ কস্টলি, কারণ গাড়ি বুক করতে হচ্ছে এক, তারপরে স্পটে গিয়ে আপনি যদি বাইকে বা ছোট গাড়িতে যদি পাহাড়ের উপরে উঠতে চান, সেখানেও আলাদা করে কিন্তু একটা কস্ট আছে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু এই টোটাল যে ট্রিপটা, এটা কিন্তু বেশ ব্যয়বহুল্য। তবে এবার কিছু পজিটিভ দিকটাও বলি। এই যে আমরা ট্রিপটা করলাম, এই প্রত্যেকটা স্থান কিন্তু তীর্থস্থান। আমাদের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে এটা কিন্তু দারুণ, অসাধারণ কিন্তু এক্সপিরিয়েন্স হয়েছে। এইসব জায়গায় কিন্তু বিশ্বাস করা হয় তার ইচ্ছা ছাড়া কিন্তু যাওয়া যায় না। স্পেশালি বার্সানার যে রাধারানীর যে মন্দিরটা, সেই মন্দিরটা কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ সব কারুকার্য রয়েছে এবং পুরোপুরি কিন্তু রাজস্থানী ঘরানায় কিন্তু তৈরি এই মন্দিরটা। এবং এর সাথে সাথে আমরা কিন্তু ব্রজভূমির যে হোলি উৎসব, সেই বিখ্যাত হোলি উৎসবও কিন্তু আমরা কিছুটা হলেও কিন্তু আমরা উপভোগ করতে পেরেছি, কারণ এখানে কিন্তু হোলি উৎসব প্রায় কিন্তু ভালোভাবেই শুরু হয়ে গেছে। তো এই মথুরা বৃন্দাবন আসলে একটা জিনিস নিয়ে কিন্তু বেশ সতর্ক থাকবে, সেটা হচ্ছে এই হনুমানদের বা বাঁদরদের নিয়ে। এখানে কিন্তু বাঁদরের উৎপাত কিন্তু বেশ ভালো। কারোর এখানে কিন্তু চশমা নিয়ে চলে যাচ্ছে, কারোর এখানে কিন্তু আবার মানি ব্যাগও নিয়ে চলে যায়। তো সেই সব নিয়ে কিন্তু বেশ একটা সমস্যা। তো আমরা বাইরে গেলে আমরা কিন্তু চশমা প্রায় পরতেই পারছি না। তো আজকে আমাদের ব্রজভূমি দর্শন সম্পূর্ণ হয়ে গেল। আগামীকাল সকাল ৮টা ৩৫-এর ট্রেন ধরে মথুরা থেকে আমরা আগ্রা ক্যান্ট চলে যাব। সেখানে আমরা তাজমহল এবং আগ্রা ফোর্ট দেখে পরের দিন অর্থাৎ ২৩ তারিখ সকাল ভোর ৫টা ৩৫-এর চম্বল এক্সপ্রেস ধরে আমরা বাড়ি ফিরে যাব।